আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। এ বিষয়ে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের রেকর্ডকৃত ভাষণ সন্ধ্যা ৬টায় প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত নাজমুল হুদার রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি ভোটের অপেক্ষায় ছিল গোটা দেশ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কাল সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি। তফসিলে ভোটের তারিখ ঘোষণা ও গণভোট সহ থাকবে নির্বাচনের যাবতীয় কার্যক্রমের রূপরেখা। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। বুধবার বিকাল ৪টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন সিইসি। এর আগে দুপুরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন সিইসি সহ ৫ কমিশনার। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, মক ভোটিংটা হয়েছিল সে অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন। নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে সুষ্ঠুভাবে নির্বাচন করতে ইসিকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে পিছনে টেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে। সকালে কেআইবি মিলনায়তনে দেশ গড়ার কর্মসূচির ৫ম দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ধর্মকে ব্যবহার করে আরেকটি ফ্যাসিজম জাতির ঘাড়ে চেপে বসার চেষ্টা করছে। এই কালো শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে নতুন সে লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে। দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যে কোনো সময় লন্ডন নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, মেডিকেল বোর্ড দেশ বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সবসময় চেষ্টা চালাচ্ছে। বেগম জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, তিনি আগের মতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি।
সাকিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি, বেগম জিয়া অপরিবর্তিত অবস্থায় রয়েছেন, যেমনটি গতকালকে রাতে জানিয়েছেন ডক্টর AZM জাহিদ। আসলে ডাক্তারদের পক্ষ থেকে নতুন কোনো আপডেট না দেয়া পর্যন্ত গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও কিন্তু তেমন নতুন কোনো তথ্য দিতে পারছি না। অর্থাৎ তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তিনি অপরিবর্তিত অবস্থায় আইসিইউতে থেকে ডাক্তাররা যে চিকিৎসা তাকে দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন, এবং দেশি বিদেশি চিকিৎসকদেরকে নিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, এবং সেই বোর্ডকে কিন্তু তদারকি করছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তিনি দেশে আসার পর থেকেই প্রতিদিনই তিনি হাসপাতালে আসছেন। গতকালকেও তিনি বিকালে এসে রাত পর্যন্ত এখানে অবস্থান করেছিলেন। আমরা ধারণা করছি আজকেও তিনি বিকেল বা সন্ধ্যা নাগাদ এই হাসপাতালে আসবেন এবং পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন, এবং পাশাপাশি নতুন কোনো তথ্য যদি থাকে সেই সময় হয়তো ডাক্তার জাহিদ তিনি এসে আসলে ব্রিফিং করবেন। তবে এই হাসপাতালের আশেপাশে যে প্রথম দিকে বা প্রথম কয়েকদিন যে নেতাকর্মীদের ভিড়গুলো ছিল, তারপরে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা যেন এখানে এসে ভিড় না জমায়, সেটি কিন্তু আসলে নেতাকর্মীরা মেনে চলছেন। এখানে আসলে তেমন বলতে আসলে কারোরই উপস্থিতি নেই, নেতাকর্মীদের কোনো ধরনের ভিড় নেই। তবে বলা চলে যে বেগম জিয়া যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন আসলে বিএনপির পক্ষ থেকে ডাক্তারদের পক্ষ থেকে সেটি জানানো হবে, জানিয়ে যদি তখন প্রয়োজন পড়ে তখন তাকে বিদেশে নেওয়া হবে। তবে বাংলাদেশে তার সর্বোচ্চ চিকিৎসা সম্ভব, যার কারণে দেশে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশা করছেন দ্রুতই তিনি সেরে উঠবেন। তো এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ফার্মগেট এলাকায় এই আন্দোলন শুরু করেন তারা। এর আগে 6 ডিসেম্বর রাতে ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 উপগ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি থেকে ধারালো অস্ত্রের ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে রানা ছাড়াও আরও 2 শিক্ষার্থী গুরুতর আহত হন। সংঘর্ষের গুরুতর আহত হওয়ার 4 দিন পর বুধবার দুপুরে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। রাজশাহীর তানোরে 21 ঘণ্টার চেষ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি 2 বছরের শিশু সাজিদকে। 40 ফুট খনন শেষে সকাল থেকে মূল উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। বুধবার বেলা 1টার দিকে তানোরে সাজিদ নামের 2 বছর বয়সী শিশুটি পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যায়। শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাঁটছিল, হঠাৎ সে গর্তে পড়ে যায়। সাজিদ উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবের ছেলে। রাকিব ঢাকার একটি জুট মিলের ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, শিশু সাজিদ এখন কি অবস্থায় আছে, এরকম কোনো কিছু জানাতে পেরেছেন কিনা উদ্ধারকারীরা, এবং তার উদ্ধারের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানি, আপনি জানেন যে মায়ের সাথে হাঁটতে হাঁটতে শিশু 2 বছরের সাজিদ নলকূপের যে গভীর নলকূপের যে বোরিংটা ছিল তার মধ্যে পড়ে যায়, এবং গতকাল দুপুর 1টার দিকে এই ঘটনাটি ঘটে। এর পরপরেই কিন্তু 1:30-2টা নাগাদ ফায়ার সার্ভিস টিম চলে আসে, এবং একের পর এক 3টা টিম কিন্তু রাজশাহীতে এই তানোরের এই জায়গাতে যেখানে সাজিদ এই পড়েছে সেই জায়গাতে কিন্তু অলরেডি তারা এসে তখন থেকে কাজ করছে, এবং নিরলসভাবে কাজ করছেন তারা, যেন তাকে উদ্ধার করা যায়। এই উদ্ধারের মধ্যে তারা কিন্তু এক্সক্যাভেটরও ইউজ করছেন, এবং তারা এসে ব্যবহার করে কিভাবে সাজিদকে উদ্ধার করা যায় সেই দিকে কিন্তু তাদের মনোনিবেশ করে তারা তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন। এইদিকে একটি কথা বলে রাখি যে উৎসুক জনতার ভিড় ঠেকাতে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি, গত রাত থেকেও ছিল, সেনাবাহিনী এদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা যেটা দেখছি যে এই উদ্ধার কর্মকাণ্ড বিষয়ে আমরা পরিচালক দিদারুল হকের সাথে কথা বলেছি আমরা ফায়ার সার্ভিসের। উনি আমাদেরকে জানিয়েছেন 35 ফিট নিচে পর্যন্ত আমরা গর্ত করার পরও
বোরিং করে এখনো তার কোনো রকমের রেসপন্স আমরা পাইনি, কিন্তু আমরা ওনারা যেটা চাচ্ছেন সেটা হলো যে এরপরে আরো ওনারা গভীরে নামবেন এবং গভীরে গিয়ে এখান মাটি খনন করে এই উদ্ধার কাজ চালানোর বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে হোক না কেন জীবিত অবস্থায় সাজিদকে উদ্ধার করা যায় কিনা এই বিষয়ে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছিলাম সাজিদের মায়ের সাথে, খুবই মুমূর্ষু অবস্থার মধ্যে উনি বারবার তার ছেলে হারিয়ে যাওয়ার সময়কার ঘটনাটাই বর্ণনা করছেন এবং খুব কান্না জড়িত এবং আবেগঘন অবস্থার মধ্যে তার মা কিন্তু সেখানে তার সময় অপেক্ষায় আছেন ছেলে তার কখন ফিরবে। কিন্তু এদিকে আসো, এদিকে আমরা উৎসুক জনতার মধ্যে দেখছি যে তারা কালকে থেকে কিন্তু আজ পর্যন্ত একদম এখানেই দাঁড়িয়ে আছেন এবং তারা দেখছেন উদ্ধার তৎপরতা। এর মাঝামাঝি যে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা সার্বিক ব্যবস্থাগুলো তারা দেখছেন এবং তারা যেভাবে হোক এটিকে তারা দেখভাল করবেন এবং যেভাবে হোক উদ্ধার কাজ যেন ব্যাহত না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন। তা নিয়ে ছিল সর্বশেষ রাজশাহী তানোর থেকে শিশু উদ্ধারের। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ার হাটে একজনকে হত্যা করা হয়েছে। নিহত তাহমিদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই মিরসরাই উপজেলার যুগ্ম সদস্য সচিব এবং দ্য রেড জুলাইয়ের মিরসরাই শাখার আহ্বায়ক ছিলেন। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজবুল হক বলেন, বিরোধ সমাধানে বুধবার সন্ধ্যায় দুটি গ্রুপ বৈঠকে বসেছিল। সেখানে একজনের পা তুলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে গুরুতর আহত তাহমিদকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে হত্যায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান ওসি। টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গেল রাত 8:30টার দিকে উপজেলার পেঁচার আটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোড়ারটেকি গ্রামের আবুল কাশেম এবং তালতলি এলাকার আব্দুল হামিদ। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ মুকসিদুর রহমান। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।